অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সন্দীপ কুমার বাগচি। আমার বিদ্যালয়ের নাম এবিএনআর মাধ্যমিক বিদ্যালয়, গোবরাবাজার, নড়াইল। আমরা এর আগের ক্লাসে সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। গঠনভেদে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলে উদাহরণস্বরূপ আমরা বুঝিয়েছিলাম। আজ আমরা সরাসরি নিয়মে চলে যাব। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সো দ্যাট এবং সো দ্যাট, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই হাতের কাছে খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকবে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা সবাই বোঝার চেষ্টা করবে। আমরা আজকে সো দ্যাট এবং সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে কিভাবে সিম্পল করা যায় সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে কিভাবে সিম্পল করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলেছিলাম গত ক্লাসে যে দুইটা ক্লজ থাকে কমপক্ষে, একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ এবং অপরটি প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজে যে কনজাংশন গুলো ব্যবহৃত হয় তাদেরকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়। এই সো দ্যাট, সো দ্যাট এরা সাবঅর্ডিনেট কনজাংশন নামে পরিচিত। আমরা সো দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করব। যেমন he went to Dhaka so that he could meet me. এইখানে দুইটা ক্লজ আছে। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম এই সাবঅর্ডিনেট কনজাংশন সব যেখানে ব্যবহৃত হবে তার পরের অংশ সাবঅর্ডিনেট ক্লজ এবং তার আগের অংশ প্রিন্সিপাল ক্লজ। এখানে সো দ্যাট বাক্যের মাঝখানে বসে। এই সো দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন এর পরে থেকে সব আছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা সবসময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন কমপ্লেক্সকে সিম্পল করব সবসময় এই সাবঅর্ডিনেট যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে আমরা পরিবর্তন করব, আর প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে সেটা অপরিবর্তনীয় অবস্থায় থাকবে। এখানে প্রিন্সিপাল ক্লজ হি ওয়েন্ট টু ঢাকা, এটা যা আছে সেটা অপরিবর্তনীয় অবস্থায় বসবে। হি ওয়েন্ট টু ঢাকা। এবার যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সো দ্যাট, এই সো দ্যাটটা আমরা ওখান থেকে বাদ দেব এবং সো দ্যাটের পরিবর্তে সিম্পলে টু, এই টুটাকে আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করি। আর এক নাম হচ্ছে ইনফিনিটিভ। টু কে ইনফিনিটিভ বলে। সো দ্যাটের জায়গায় আমরা টু, এই ইনফিনিটিভটাকে আমরা ব্যবহার করব। এরপরে এই সো দ্যাট থেকে ক্যান অথবা কুড, মে, মাইট যাই থাকুক ওই পর্যন্ত বাদ দিতে হবে। অর্থাৎ এই যে ইনফিনিটিভ যে টু, এই টুর পরে শুধু ভার্ব থাকবে। অর্থাৎ কুড, মে, মাইট যা থাকবে ওই পর্যন্ত বাদ দেওয়ার পরে এই যে ভার্ব আছে এই ভার্ব থেকে লিখতে হবে। এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমি আরেকবার একটু বলি। সো দ্যাট বাক্যের মাঝখানে বসে। এই সো দ্যাট যুক্ত যে ক্লজ সেন্টেন্সটি এইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই সো দ্যাট এর পরের টুকু সাবঅর্ডিনেট ক্লজ আর আগের টুক পাস্ট প্রিন্সিপাল ক্লজ। এবার এইখান থেকে এইটাকে যখন আমরা সিম্পল করব এই প্রিন্সিপাল ক্লজ যেটা আছে এই প্রিন্সিপাল ক্লজটা আমাদের আগে লিখতে হবে। হি ওয়েন্ট টু ঢাকা
এই প্রিন্সিপাল ক্লজ লেখার পরে সো দ্যাট যে কনজাংশনটা আছে এইটা বাদ দেওয়ার পর অর্থাৎ এইটার পরিবর্তে আমাদের এই ইনফিনিটিভ অর্থাৎ এই কনজাংশনটি ব্যবহার করতে হবে। এবার এটাকে আমরা প্রিপোজিশন হিসেবে জানি। এই সো দ্যাট বাদ দেওয়ার পরে এখানে যে টু আছে এই টুটাকে আমরা ব্যবহার করব। এটাকে ইনফিনিটিভ অথবা প্রিপোজিশন হিসেবে আমরা জানি। এরপরে সো দ্যাট থেকে ক্যান, কুড, মে, মাইট এই পর্যন্ত বাদ দিতে হবে। তারপরে এই ক্যান, কুডের পরে যে মূল ভার্বটি যেটা মেইন ভার্ব সেই মেইন ভার্ব থেকে বাকিটুকু টুর পরে বসাতে হবে। এইটা হচ্ছে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স কে কিভাবে সিম্পল করা যায়। এটা হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল। এবার আমরা সো দ্যাট যেটা এই সো দ্যাট যুক্ত কমপ্লেক্স কে কিভাবে আমরা সিম্পল করতে পারি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটা জিনিস খেয়াল করবে সবসময়, সো দ্যাট যুক্ত সেন্টেন্স দু রকমের হয়। একরকম হচ্ছে হি ওয়াজ সো ইল that he could not go to school। এইখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে সো ডট ডট যেটা এই ডট ডটের মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এই দুই রকমের যে পার্ট অফ স্পিচ আছে তার যে কোনো একটি ব্যবহৃত হয়। সো ডট ডট দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এই দুইটি পার্ট অফ স্পিচের যে কোনো একটি ব্যবহৃত হয়। এখানে ইল আছে অ্যাডজেক্টিভ। এবার এইটাকে যখন আমরা সিম্পল করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস a be verb was a so এর স্থলে to তারপরে এই অ্যাডজেক্টিভটি তারপর দ্যাট এর স্থলে টু। এবার এই দ্যাট এর পরিবর্তে যখন আমরা টু ব্যবহার করছি তখন এই দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিতে হবে। দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দেওয়ার পরে এই যে মেইন ভার্ব যেটা আছে মেইন ভার্ব থেকে বাকি অংশ বসাতে হবে। গো টু স্কুল। এখানে একটু বলি, শর্ট অফ দ্য দ্যাট যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট এক এবং সাবজেক্ট আলাদা দুই রকমের সেন্টেন্স হতে পারে, যা একটু আগে আমি বলেছি। এটা হচ্ছে সাবজেক্ট এক। এখানে দেখো প্রথমে হি আছে এবং দ্যাটের পরে এখানে হি আছে, অর্থাৎ দুইটা বাক্যের সাবজেক্ট এক। সেই জন্য সিম্পল সেন্টেন্সে যে কোনো একটি সাবজেক্ট আমরা রেখেছি আর বাকি যেহেতু সাবজেক্ট এক আর একটা সাবজেক্ট আমরা বাদ দিয়েছি। এবার এইটার সংক্ষিপ্ত যে আমরা বুঝালাম আরেকবার একটু বলি। সাবজেক্ট এবং এখানে যে ভার্বটি থাকবে বি ভার্ব বা হ্যাভ ভার্ব যাই থাকুক, এই বি ভার্বটা আমরা ব্যবহার করলাম। তারপরে ছো এর স্থলে টু দিতে হবে। তারপরে এই যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে শব্দটি থাকবে সেই শব্দটি ব্যবহার করতে হবে এবং দ্যাট এর পরিবর্তে টু ব্যবহার করতে হবে এবং দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিতে হবে। দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দেওয়ার পরে বাকি অংশ বসালে এটা সিম্পল হয়ে যায়। এটা হচ্ছে সাবজেক্ট এক। এবার আমরা সাবজেক্ট আলাদা যুক্ত কমপ্লেক্স অর্থাৎ দ্যাট যুক্ত যে সাবজেক্ট আলাদা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে সাবজেক্ট যদি আলাদা হয় একটা জিনিস সবসময় মনে রাখবে, সাবজেক্ট আলাদা হলে অন্তত 99% এখানে প্রথমে বস্তুবাচক সাবজেক্ট দিয়ে শুরু হয়। প্রথমে বস্তুবাচক সাবজেক্ট থাকে, যেমন the load is so heavy that
I cannot carry it। এখানে বলেছি যে সাবজেক্ট যখন আলাদা হবে তখন প্রথমে বস্তুবাচক সাবজেক্ট থাকবে এবং দ্যাট এর পরে ব্যক্তবাচক সাবজেক্ট থাকবে। এই সো দ্যাট যুক্ত সেন্টেন্সে যখন আমি সিম্পল করব তখন মনে রাখবে যে এখানে সাবজেক্ট আলাদা আছে না সাবজেক্ট এক আছে। যদি সাবজেক্ট আলাদা হয় তখন করার নিয়ম হচ্ছে এই যে সাবজেক্টটি আছে দি লোড এটা ব্যবহার করতে হবে। তারপরে এই যে বি ভার্ব আছে ইজ, এবার সো এর স্থলে টু, তারপরে ওই অ্যাডজেক্টিভটি হ্যাভি। এবার এই দ্যাট এর স্থলে টু দেওয়ার আগে যেহেতু সাবজেক্ট আলাদা, দ্যাট এর স্থলে টু দেওয়ার আগে আমাদের একটা প্রিপোজিশন ফর দেওয়ার পরে এই যে ব্যক্তসূচক সাবজেক্ট থাকবে এই ব্যক্তসূচক সাবজেক্টকে আমাদের পসেসিভ ফর্ম করতে হবে, অবজেক্ট ফর্ম করতে হবে। এখানে দ্যাট এর স্থলে যে আমরা টু দেব, টু দেওয়ার আগে এই যে ব্যক্তসূচক সাবজেক্ট আছে ওইটাকে আমাদের অবজেক্ট অথবা পসেসিভ যে কোনো একটা পজিশনে রাখতে হয়, সেজন্য আমরা প্রিপোজিশন ফর দিলাম। এবার এখানে যে সাবজেক্টটি থাকবে তার অবজেক্ট ফর্ম, তাহলে এখানে আর অবজেক্ট ফর্ম আছে মি। এবার ওই যে দ্যাট এর স্থলে টু দিতে হয় সেটা দেওয়ার পরে নট পর্যন্ত বাদ, এবার ক্যারি ইট। ক্যারি ইট আমি আরেকবার একটু বলি। সাবজেক্ট যখন আলাদা হবে প্রথমে বস্তুবাচক সাবজেক্ট থাকবে, এটাকে যখন আমরা সিম্পল করব তখন এই বস্তুবাচক সাবজেক্টটি ব্যবহার করতে হবে। তারপর এখানে যে বি ভার্ব আছে ইজ, এই ইজটা ব্যবহার করার পরে এই ভার্বটি ব্যবহার করার পরে সো এর স্থলে টু, এরপরে এই অ্যাডজেক্টিভ শব্দটি ব্যবহার করার পরে এই দ্যাট এর স্থলে টু দেওয়ার আগে আমাদের এই যে ব্যক্তসূচক সাবজেক্ট থাকবে এই ব্যক্তসূচক সাবজেক্টকে আমাদের অবজেক্ট অথবা পসেসিভ ফর্মে যে কোনো একটা ফর্মে আমাদের দিতে হয়। আমাদের এই সো দ্যাট যুক্ত সেন্টেন্স আমাদের অবজেক্ট ফর্ম করতে হয়। সেই অবজেক্ট ফর্ম করতে গেলে আমাদের একটা প্রিপোজিশন ফর দিতে হবে। ফর দেওয়ার পরে এই সাবজেক্টকে আমরা অবজেক্ট ফর্ম তৈরি করলাম। এরপর এই যে দ্যাট এর পরিবর্তে যে টু দেওয়ার কথা সেই টু দেওয়ার পরে নট পর্যন্ত বাদ, নট পর্যন্ত বাদ দেওয়ার পরে এখানে যে মেইন ভার্ব অর্থাৎ এই যে ক্যারি ইট এই মূল ভাবটুকু বসাতে হবে। ওকে, এখানে আমরা দুইটা রুল নিয়ে আলোচনা করলাম। এই দুইটা রুল কে কতটুকু অনুধাবন করতে পেরেছো সেই বিষয়ে আমি একটা টেস্ট নিব। সবার কাছে হাতের কাছে নিশ্চয়ই খাতা কলম রাখছো। আমি দুইটা উদাহরণ দেব, এই দুইটা উদাহরণ তোমরা আমরা যে নিয়মে করছি সেই উদাহরণ দুটো তোমরা সেইভাবে সমাধান করার চেষ্টা করবে। 1 নম্বর, I am so short that I cannot touch his head। এখানে একটা উদাহরণ লিখলাম। আর একটা উদাহরণ হচ্ছে the problem was so complex that he could not solve it। এখানে আমরা দুইটা উদাহরণ তোমাদের জন্য দিলাম, তোমরা এটা সমাধান করার চেষ্টা করো, দেখা যাক কে কতটুকু বুঝেছো। আমরা এর আগে বলেছি যে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট এক
কি আলাদা সেটা দেখার নিয়ম হচ্ছে প্রথমে যদি বাক্যবাচক সাবজেক্ট থাকে তাহলে বুঝতে হবে যে দুটো সেন্টেন্সের সাবজেক্ট এক। এখানে প্রথমে যদি বস্তুবাচক সাবজেক্ট থাকে তাহলে বুঝতে হবে যে সাবজেক্ট আলাদা। সেই ক্ষেত্রে তোমাদের সিম্পল কিভাবে করতে হবে এর আগে আমরা আলোচনা করেছি। এবারে কে কতটুকু বুঝতে পেরেছো সেটা আমরা বুঝবো। এখানে প্রথম যে উদাহরণটা আমরা দিয়েছি সেটার সমাধান হচ্ছে I am too short to touch his head. এবার তোমাদের উত্তরের সঙ্গে আমার উত্তরটা একটু মিলিয়ে দেখো কতটুকু সঠিক হলো। I am too short to touch his head. এর স্থলে টু, দ্যাট এর স্থলে টু, এবং দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দেওয়ার পরে যে বাকি যে অংশটুকু থাকে মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব থেকে বাকি অংশ বসালে সেটা সিম্পল হয়ে যায়। এটা হচ্ছে সাবজেক্ট এক। এবার নিচে যে উদাহরণটা আমরা দিয়েছি সেটার উত্তর হচ্ছে সাবজেক্ট যখন আলাদা হবে বলেছে যে প্রথমে বস্তুবাচক সাবজেক্ট থাকে, তাহলে আমাদের এই বস্তুবাচক যে সাবজেক্টটি সেটা লিখতে হবে দ্য প্রবলেম ওয়াজ টু কমপ্লেক্স for him to solve it. এখানে the problem was এর স্থলে টু, তারপরে অ্যাডজেক্টিভ শব্দটি, তারপরে দ্যাট এর স্থলে টু দেওয়ার আগে যেহেতু সাবজেক্ট আলাদা আমরা এর আগে বলেছি যে ফর প্রিপোজিশন দেওয়ার পরে যে সাবজেক্টটি থাকবে বাক্যবাচক তার অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ফর হিম টু সলভ ইট অর্থাৎ নট পর্যন্ত বাদ দেওয়ার পরে যে অংশটা থাকে সেই অংশটা লিখলে আমাদের সিম্পল হয়ে যায়। এইটা ছিল আমাদের আজকের আলোচনা। আমি আশা করব তোমরা বাড়ি থেকে এগুলো খুব সুন্দর এবং ভালোভাবে দেখবে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। সবশেষে বলি, তোমরা এই যে মহামারী কোভিড-19 চলছে, তোমরা ঘরে থেকে অনলাইন ক্লাসে যে শ্রেণী পাঠদান চলছে তোমরা সেই বিষয়টা বিস্তারিতভাবে দেখবে এবং মনোযোগ সহকারে সেগুলোর সমাধান করার চেষ্টা করবে। এবং যদি কেউ ঘরের বাইরে যাও, বাইরে থেকে ভিতরে বাড়ি আসার পরে সাবান দিয়ে হাত মুখ ভালোভাবে পরিষ্কার করে খাবার গ্রহণ করবে এবং অন্যকে স্পর্শ করবে এবং এই বিষয়টা সবাইকে সুন্দরভাবে জানানোর চেষ্টা করবে। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।